আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা হয়তোবা কোনো ব্যাংকে লেনদেন করতে গেলে আপনাদের কাছে মনে হয়েছে যে ব্যাংকের কাছে টাকা নেই। আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন, চেক দিচ্ছেন, ব্যাংক আপনাকে বলতেছে যে আমার কাছে তো 1 লক্ষ টাকা আজকে দেবো না, 20,000 টাকা অথবা 30,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো এরকম। অথবা কোনো ব্যাংকে বলে দিছে যে মানে বাংলাদেশ ব্যাংক থেকে যে নির্দেশনা আসছিল গতদিন, তো সেখানে বলা আছে যে ওই দিনের জন্য, ওই প্রজ্ঞাপনে বলা আছে শুধুমাত্র ওই দিনের জন্য সর্বোচ্চ 1 লক্ষ টাকা কেউ ক্যাশ তুলতে পারবে, ব্যাপারটা এরকম ছিল। তো এখন আপনি হয়তো 5 লাখ টাকার চেক নিয়ে গেলেন, কিন্তু আপনাকে বললো যে আমরা 1 লাখ টাকার বেশি দিতে পারবো না, যেহেতু এটা প্রজ্ঞাপন আকারে আসছে। ওকে, এই জন্য তো এর একটা সিম্পল কারণ যদি আমরা চিন্তা করি, তাহলে যদি সরকার চাচ্ছে যে আপনি যদি নগদ বেশি টাকা যাতে কেউ তুলে না নিতে পারে, একটা ব্যাংক লুটপাটের একটা ব্যাপার যাতে না ঘটতে পারে, বেশি টাকা তুলে না নেওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ আমি আপনাদের বলি, তা হচ্ছে ব্যাংকের কাছে কিন্তু নগদ টাকার একটা রাখার সিস্টেম আছে। তো সব ব্যাংকের কাছে তো নগদ টাকা সরাসরি আসে না। কীভাবে আসে না বলি, প্রথম হচ্ছে গিয়ে টাকা মূলত সব কিছু কোথায় কতটুকু টাকা দেবে অথবা দরকার লাগে সব কিছু নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের 10টা শাখা আছে বাংলাদেশে, খুলনায় আছে, তা ঢাকায় 2টা শাখা আছে, একটা ঢাকায় আছে আর একটা আছে পুরান ঢাকাতে। ওকে, আবার হচ্ছে আপনার আরও টোটাল বাংলাদেশে 10টা জায়গাতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের শাখা আছে। তো তার মানে কি, বাংলাদেশ ব্যাংক তো পুরো 64টা জেলাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এখন বাংলাদেশ ব্যাংকের বাইরে এই টাকার বিষয়ে অথবা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে কিন্তু সোনালী ব্যাংক। তো সোনালী ব্যাংক কী করে, অথবা সোনালী ব্যাংকের যে একটা জেলা শাখা, মূলত সোনালী ব্যাংকের প্রতিটা শাখা কিন্তু আবার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে আসে না, সোনালী ব্যাংকের জেলা শাখার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আসে। তো একটা জেলা সে যদি মনে করে যে আমার এখন 100 কোটি টাকা লাগবে, তো বাংলাদেশ ব্যাংকে সে পাঠায়, পুলিশের মাধ্যমে সে টাকাটা ট্রাকে করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু এই 100 কোটি 150 কোটি 200 কোটি টাকা ওই জেলার শাখায় সেটা আসে। এটাকে বলে ফিডিং ব্রাঞ্চ, মানে যে ব্রাঞ্চের মাধ্যমে টাকাটা ফিড করা হবে অন্যান্য ব্রাঞ্চগুলোতে। সেটা শুধু সোনালী ব্যাংকে কিন্তু ওই জেলা শাখার, সোনালী ব্যাংকের জেলা শাখা কিন্তু শুধু সোনালী ব্যাংকে টাকা দেয় না, সে কিন্তু অন্য যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংকগুলো আছে এবং সরকারি যতগুলো ব্যাংক আছে সবগুলোকেই কিন্তু টাকা সরবরাহ করে সোনালী ব্যাংকের ওই জেলা শাখা, মানে কর্পোরেট শাখার মাধ্যমে। তার মানে আমরা বুঝতে পারলাম যে টাকা যদি বেশি নগদ টাকা আমাদের দরকার লাগে, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আসতে হবে। এখন আপনি সোনালী ব্যাংকের একটা শাখায়, একটা জেলা শাখায় যদি 100 কোটি টাকা আসে, তো 100 কোটি টাকা কিন্তু সে খুব দ্রুতই সে বিলে দেবে। একটা জেলাতে যদি সোনালী ব্যাংকেরই শাখা থাকে ধরলাম 10 থেকে 15টা, তাহলে সেখানে টাকা যাবে এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে টাকা যাবে, বেসরকারি ব্যাংকে টাকা যাবে, সবগুলো টাকা গিয়ে ওই 100 কোটি টাকা ছড়ায় দিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ওকে, আবার অন্যান্য ব্যাংক থেকে টাকা আসবেও সোনালী ব্যাংকে, মানে টাকাটা কিন্তু একটা ফ্লোয়ের ব্যাপার, র্যান্ডমলি টাকাটা মুভ করে। কারণ আমরা যখন কোনো একটা ব্যাংকে দেই টাকাটা, সেই ব্যাংক তার গ্রাহককে টাকা দেয়, আবার গ্রাহক যখন টাকা দেয়, গ্রাহকের টাকা যখন বেশি ওই ব্যাংকে জমা হয়ে যায়, তখন সে কিন্তু ওই টাকাটা আবার সোনালী ব্যাংকে দিয়ে যায়। অথবা সোনালী ব্যাংকের একটা শাখায় আমরা টাকা পাঠালাম 5 কোটি টাকা, ওই সোনালী ব্যাংকের ওই শাখা দেখলো তার 5 কোটি টাকা এখন লাগতেছে না, অন্য গ্রাহকদের কাছে টাকা তার চলে আসছে, তখন সে কিন্তু বাকি টাকা সে আবার ওই জেলা শাখায় ফেরত পাঠিয়ে দেয়। তো আবার লোন অ্যান্ড অ্যাডভান্সের একটা ব্যাপার থাকে, আপনি ব্যাংকে টাকা জমা রাখেন, ওই টাকা তো ব্যাংক নিয়ে বসে থাকেন, আপনি ভাবেন আমি টাকা জমা দিচ্ছি, আমার টাকা নাই কেন, আমি আজকে 20 লাখ টাকা জমা দিচ্ছি, কালকে গিয়ে বললাম আমাকে কালকে ব্যাংক বলছে 20 লাখ টাকা দিতে পারবে না। এটা কেন হয়? কারণ ওই 20 লাখ টাকা আপনি দিয়ে আসছেন, ওই ব্যাংক কিন্তু সেটা লোনের ক্ষেত্রে কাজে লাগাইছে, অন্য একটা গ্রাহককে দিয়ে দিচ্ছে টাকাটা। মানে দেওয়া নেওয়ার মাধ্যমে কিন্তু ব্যাংকের মূলত একটা রানিং প্রসেসের মাধ্যমে টাকাটা মুভ করে। তো সেক্ষেত্রে আমি যেটা আবার বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, তো বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা আসবে সোনালী ব্যাংকের জেলা শাখায়, সোনালী ব্যাংকের জেলা শাখার মাধ্যমে সবগুলো ওই জেলার মধ্যে যতগুলো শাখা আছে, যতগুলো প্রাইভেট ব্যাংক আছে, সবগুলো ব্যাংকের মধ্যে টাকাগুলো ছড়া যাবে। তো রিসেন্টলি যে সমস্যা হয়েছে, তা কিন্তু পুলিশ যেহেতু বাংলাদেশে অ্যাক্টিভ ছিল না, ওনারা কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল, মানে কর্মবিরতিতে গিয়েছিল। তো পুলিশ যদি কর্মবিরতিতে যায়, তাহলে সোনালী ব্যাংকের ওই জেলা শাখার পক্ষে কিন্তু ওই বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসা সম্ভব না, কারণ যে একটা এসকর্ট দরকার পুলিশের, সেটা কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে ওই জেলা শাখাতে টাকার সংকট দেখা দিছে, জেলা শাখায় বিভিন্ন ব্যাংকে টাকা দিয়ে দিল, বিভিন্ন শাখাতে সেটা টাকা দিল। আগের যে শাখায় সে হয়তো বলছে আমাকে 5 কোটি টাকা লাগবে, ওই সোনালী ব্যাংক এই জেলা শাখা থেকে তাকে হয়তো 5 কোটি দিতে পারে না, তাকে 1 কোটি টাকা দিচ্ছে। তো ওই শাখাটা অন্য একটা উপজেলা শাখা, সে যদি 5 কোটি জায়গায় 1 কোটি টাকা পায়, তাহলে কি সে কম টাকা পেয়ে গেল, তার গ্রাহক আসতে। আবার এখানে একটা গুজব ছড়াই গেছে যে টাকা তুলে নিতে হবে, এরকম একটা গুজব। তো আপনাদের যারা জনগণ আছে তারা কিন্তু গিয়া ওই ব্যাংকে হামলে পড়তেছে, সব টাকা তুলে নিচ্ছে। মানে ব্যাংক এমনিতে ব্যাংক কম টাকা পাচ্ছে, তার উপর আপনার সবাই যদি ক্যাশ টাকা তুলে নেন ব্যাংক থেকে, তো ব্যাংকে তো এই ক্রাইসিসটা দেখা দেবে, কারণ ব্যাংকে ওই টাকাটা তো ব্যাংকে আসতে হবে, তাই না? আবার আপনি
এটা কিন্তু একটা খুবই শর্ট টাইমের একটা ক্রাইসিস। এটা এমন না যে এই ক্রাইসিস শেষ হয়ে যাবে না, ঠিক আছে। সামনে যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন দেখবেন যে টাকা সব আবার সিস্টেম হচ্ছে। এখন আপনি যদি আপনার এই টাকাটা তুলে নিয়ে বাসায় রাখেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য রিস্ক হয়। আপনি 10 লাখ টাকা 20 লাখ টাকা বাসায় নিয়ে রাখলেন, সেটা একটা রিস্ক। আরেকটা বিষয় কি, আপনি যদি মনে করেন যে আমার টাকাটা ব্যাংকে নিরাপদ না, আসলে ব্যাংকে কিন্তু ওই পরিস্থিতি হয়ে যায় না। আমাদের দেশে এখন আমাদের যে সম্পদ আছে, আমাদের দেশ যে স্টেবল অবস্থায় আছে, সেখানে আমাদের দেশে এমন কিন্তু অবস্থা তৈরি হয়ে যায় না যে আমাদের দেশ দুর্ভিক্ষে চলে গেছে, আমাদের দেশে দেউলিয়া হয়ে গেছে, আমাদের দেশে কোনো টাকা নাই অথবা আমাদের দেশে কোনো সম্পদ নাই। প্রতিটা ব্যাংক যখন কোনো একটা ব্যাংক প্রতিষ্ঠা করে, সেই ব্যাংক কিন্তু তার ব্যাংকের এগেনস্টে কিন্তু সম্পদ জমা দিয়ে রাখে বাংলাদেশ ব্যাংকে। দু একটা ব্যাংক ফল করছে অত্যধিক দুর্নীতির কারণে, সেটা আপনারা জানেন, দু একটা ব্যাংক ফল করছে, বাকি সবগুলো ব্যাংক কিন্তু তার স্টেবিলিটি ধরে রাখতে পারছে। আর যেহেতু বর্তমানে আপনারা বলতে পারেন যে সোনালী ব্যাংকে কেন টাকা নাই, অন্যান্য ব্যাংকে টাকা নেই, আপনারা সেটা বলতে পারেন সোনালী ব্যাংক টাকা দেয়, তো সোনালী ব্যাংকে টাকা নেয় তার মানে দেশে কী হয়ে গেছে। সোনালী ব্যাংকে যে কেন টাকা নাই আমি আপনাদের সেটা বুঝালাম, যে মূলত টাকার ক্রাইসিসটা মূলত বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তারপরে সরকার যদি চায় যে এখন বেশি টাকা ক্যাশে না তোলার একটা প্রবণতা যাতে না হয়, অনেকে টাকা তুলে নেবে, অনেক দুর্নীতিবাজ আছে তারা টাকাগুলো তুলে নিয়ে যেতে পারে, সেই প্রেক্ষিতেও হইতে পারে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে কেন ক্রাইসিস তৈরি হয়েছে। আপনারা ব্যাংক নিয়ে বিভ্রান্ত হবেন না, ঠিক আছে। আপনাদের টাকা নিরাপদে আছে, ব্যাংকগুলো নিরাপদে আছে। আপনারা যদি ব্যাংককে সাহায্য না করেন এখন, তাহলে কিন্তু ব্যাংক সেটা আর বিপদে পড়বে। সব টাকা যদি আপনারা তুলে ফেলেন ক্যাশ টাকা, তাহলে এত ক্যাশ টাকা কোথায় পাবে, তাই না ব্যাংকগুলো। তো আপনারা ক্যাশ টাকাগুলো তুলবেন না, আপনারা ক্যাশ টাকা, আপনারা যেহেতু একটা ব্যাংকে একটা সংস্কার চলছে, রেমিটেন্স যারা পাঠাচ্ছে ওনারা রেমিটেন্স বেশি করে পাঠাবে, ওনারা যেহেতু দেশকে হেল্প করবে, তো আপনারাও ব্যাংকের ওই টাকা তুলে নিয়ে ব্যাংককে বিপদে ফেলবেন না। ব্যাংক যদি বিপদে পড়ে তাহলে দেশ বিপদে পড়বে, তাই না। ব্যাপারটা এরকম, আপনারা টাকা নর্মালি যতটুকু টাকা দরকার ততটুকু টাকায় তুলেন, এই যে সামঞ্জস্যতা, এই যে স্বাভাবিকতা, সেটা রক্ষা করেন। তো আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেটাও উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।